সেনাবাহিনীকে আরেকবার অনুরোধ করব, এখান থেকে করছি, আপনারা সেনাবাহিনীর ইজ্জত রক্ষা করুন। বাংলাদেশের পরিস্থিতি কিভাবে কতটা অশান্ত হয়ে উঠেছিল, আর এই যে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি সেটা রচনা হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। এখানে দেখুন সেই শিক্ষার্থীদের কি করা হচ্ছে আপনারা দেখতে পারবেন, সমন্বয়কদের কি করা হয়, এবং অন্যদিকে সেনাবাহিনী নিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন। এদিকে শিক্ষার্থীরা সেনাপ্রধানকে ক্ষমতা দিয়ে নিজেদের ভুল বুঝতে পারে। প্রথমেই সার্জিস হাসনাতের উপর প্রভাব পড়ে দেশটা পুরোপুরি ধ্বংসের দিকে। অন্যদিকে এই অবস্থা হওয়াতে ডক্টর ইউনূসেরও কপাল পড়ে। দেশের ক্ষমতার চেয়ারটিতে এখন কে বসবে? সম্মানিত দর্শক, সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর, এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যে সময় এই ঘটনাটি ঘটে, ওই সেনাবাহিনী বা যারা যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, এটাই কি তাদের নিয়মিত চর্চা কিনা যে কাউকে ধরে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালানো হবে? প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। ফের উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। আবারও ছাত্র আন্দোলনের মতো একটি ঘটনা সামনে এসেছে গত রবিবার মধ্যরাত থেকে, যার জেরে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। এবং সেই সঙ্গে যে দুই একজনকে ৩-৪জনকে নিয়ে যায়, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। সবার শুধু চাই ভাই, এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন। বর্তমানে যে ছাত্ররা লাভালাভি করতে আছে, এদের হাতে যদি দেশ চলে যায়, হাসিনা কি লুপ করছে, হাসিনা ডাবল লোপ ছাত্ররা। হাসিনা তো কাবুল করে গেছে, তোমরা কাবুল করিয়াও দেখতে পারবো না। এই সময় আমাদেরকে খেপাইও না, তোমাদের মান সম্মান চলে যাবে। তাদের তো আমরা ক্ষমতা দিচ্ছি, দেশের জনগণের ভোট দেওয়ার ক্ষমতা আসে না। তবে কেউ কেউ বলছেন আপনার হইলে হইল, না হইলে নাই। বাট যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, যারা গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন, তাদের তো হয়েছে ভাই, ওটাতে খুশি হন। তো কি হয়েছে? ভালো কিছু হয় নাই, খারাপ কিছু হয়েছে তাদের সাথে। দর্শক শ্রোতা, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, কেউ বলতেছে সমন্বয়কদের গণদুলাই, অন্যদিকে সেনাপ্রধানের ক্ষমতা নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ সমন্বয়কদের কী হয়, সার্জিস হাসনাতের কী হয়, সেনাবাহিনী নিয়ে সবাই এইসব কথা কেন বলতেছে, এবং শিক্ষার্থীরা যে ভুল বুঝতে পেরেছে সেইটা নিয়েও কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এবং স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। আসুন দর্শক, আমরা আগে এইগুলো নিউজ দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর বা সংবাদ, এটি চাউর হয়ে গিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যে সময় এই ঘটনাটি ঘটে, আজ থেকে কয়েকদিন আগে, তখন যে বিকালে থেকে এই গুঞ্জন শুরু হলো, সেই দিন থেকে রাত অবধি দেশের যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছিল। এবং এই ঘটনা সত্য মিথ্যা বা যাই হোক না কেন, কিন্তু এটা জনজীবনে এতটা প্রভাব বিস্তার করেছিল, যার কারণে সরকার প্রেস রিলিজ দিয়ে তারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়নি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়নি এটা তারা বলার চেষ্টা করেছেন। এখন আপনি বা আমি এটা কতটুকু বিশ্বাস করবো সেটা আপনার আমার ব্যক্তিগত বিষয়, বা যদি কিছু হয়ে থাকে তাহলে কীভাবে হয়েছে, আর যদি কিছু না হয় তাহলে কেন এই ধরনের গুজব ছড়িয়ে পড়লো, এটি কি ভালো লক্ষণ কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমত হলো যে আমরা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছি। এক ভাগ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কোনো গতি নেই এবং চারিদিকে যেভাবে অনিয়ম অব্যবস্থাপনা চলছে এবং সরকার কোথাও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। তারা ব্যক্তিগতভাবে অনেকেই সৎ, কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী নেই এবং তাদের কর্মী বাহিনী নেই, না থাকার কারণে তাদের কথা এখন একটা পুলিশের কনস্টেবল তো দূরের কথা, গ্রামের কোনো চৌকিদারে শোনে না। যদি সরকারের কোনো উপদেষ্টা একটা হুকুম দেন, সেই হুকুমটি ভয় জাগাবে, সমীহ জাগাবে, আতঙ্ক জাগাবে, মানতে বাধ্য করবে, এরকম কোনো চৌকিদার বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। ফলে কি হচ্ছে, থানার মতো চলছে, এবং থানার মতো চলছে না, থানা চলছে পরিবেশ অনুযায়ী। ওসি সাহেব কেমন, এসপি সাহেব কেমন, ডিআইজি সাহেব কেমন, তার উপর একটা অবস্থা নির্ভর করছে। দুই নম্বর হলো যে ওই এলাকাতে জামাতের প্রাধান্য বেশি না বিএনপির প্রাধান্য বেশি নাকি আওয়ামী লীগের প্রাধান্য বেশি, সেই প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে থানা পুলিশ নিজেদেরকে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। থার্ড হলো জনগণের
কে খুশি করার জন্য, সমাজে শান্তি স্থাপন করার জন্য অনেক সময় পুলিশ দেখা গেল কিছু অজনপ্রিয়, নিষ্ঠুর এবং নির্মম সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু সেই সিদ্ধান্তগুলো এই সময়তে নেওয়াতে দূরের কথা, এই সকল ঘটনা যদি চোখের সামনে ঘটে তার অনেক পরে নিরাপদ সময়ের পরে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। ঢাকার বেশ কয়েকটি এলাকাতে ভীষণ রকম সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে। একটি গ্রুপের নাম দেখলাম যে কবজি কাটা বাহিনী। তারা অনেক মানুষের হাতের কবজি কেটে তারপরে সেগুলো পাতিলে ভরে রাখে এবং সেই দৃশ্যগুলো তারা আবার করে কি ভিডিও করে টিকটকের মাধ্যমে তারা প্রচার করে এবং নিজেদের চাপাতি বা রামদা তারা শো করে তারা ভিডিও বানায় এবং প্রতিপক্ষকে ভয় দেখার জন্য তারা নিজেদের বাহিনী, গ্যাং বাহিনী তারা নাম দিয়েছে এবং সেই গ্যাং বাহিনীর যে প্রধান, তিনি নিজেকে বাদশাহ অর্থাৎ কিং হিসেবে ঘোষণা করে পুরো এলাকাতে তাণ্ডব চালাচ্ছেন। এবং এই ধরনের ভিডিও আবার দেশের মূলধারার জনপ্রিয় গণমাধ্যম প্রচার করছে এবং সে সকল গণমাধ্যমের ইউটিউবের যে চ্যানেলে রয়েছে সেখানে কোটি কোটি মানুষ এ সকল দৃশ্য দেখছে। কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী নির্বিকার, একেবারে নির্বিকার। 2 নম্বর হলো যে মাঝে মধ্যে অভিযান পরিচালনা হয়, আমরা পেপার পত্রিকায় দেখি, কিন্তু কোনো অভিযানের পরেই সংশ্লিষ্ট অপরাধপ্রবণ এলাকাগুলো, যেমন ধরুন সায়দাবাদ, তারপরে উত্তরার যে 12 নম্বর সেক্টর থেকে টঙ্গী হয়ে একেবারে যাকে বলে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, এরপরে আপনি যদি নারায়ণগঞ্জের 2500 যান, 2500 ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা রয়েছে সেখান থেকে ভুলতা পর্যন্ত সেই এলাকা, এরপরে চট্টগ্রামের অনেকগুলো এলাকা, তারপরে টেকনাফের অনেকগুলো এলাকা, তারপরে কক্সবাজারের অনেকগুলো এলাকা রয়েছে। এইগুলোতে যেখানে চাঁদাবাজি করা যায়, যেখানে সীমান্ত রয়েছে, যেখানে ব্যবসা কেন্দ্র রয়েছে, প্রায় সব জায়গাতেই এরকম সন্ত্রাসী বাহিনী, ডাকাত বাহিনী, ডাকু বাহিনী গড়ে উঠেছে এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। এদের কারো নাম চাপাতি বাহিনী, কারো নাম অমুক বাহিনী, অমুক বাহিনী। তো এগুলো মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হলো যেখানে যেমন রাজনৈতিক দলগুলো যেখানে শক্তিশালী, সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু গণহারে চাঁদাবাজি করছে এবং এটা এত নির্মম যে এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসছে না, কেউ বিদ্রোহ করতে পারছে না, অঝরে কান্নাকাটি করে জাতীয় অর্থনীতি সর্বনাশ ঘটাচ্ছে। অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলে যাচ্ছেন এবং এখানেও দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখন যারা রয়েছেন মাঠে, তাদের ওইরকম কার্যকর ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখিনি। এরপরে যেটি হচ্ছে সেটি হলো যে ব্যবসা বাণিজ্য। তো ব্যবসা বাণিজ্যের দুটো বিষয় থাকে, লোকাল ইনভেস্টমেন্ট থাকে আর ফরেন ইনভেস্টমেন্ট থাকে। তো লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট গত 6 মাসে হয়তো হয়নি, বরং অনেকগুলো বড় বড় শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়ে পুরো অর্থনীতিকে এমন একটা চাপের মধ্যে ফেলেছে। ফলে সরকারের যে গ্রাফ, সেই গ্রাফগুলো বলতে গেলে বিশ্রী রকম অসামঞ্জস্যতায় পরিপূর্ণ। দেখানো হচ্ছে এক্সপোর্ট বেড়ে গেছে, তো এক্সপোর্ট বাড়া মানে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এক্সপোর্ট বিগত 1 বছরের চেয়ে বেশি হলো কী করে। আর বাস্তবে গিয়ে দেখেন যে একটার পর একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল গার্মেন্টস কোম্পানি অন অ্যাভারেজে 20,000 থেকে 30,000 শ্রমিক, 40,000 শ্রমিক, এরকম অন্তত পক্ষে আমার মতো মানুষই আমি 20 থেকে 25টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এই কথাগুলো বলতে পারবো। শিল্প কলকারখানার একই অবস্থা। তো সব মিলিয়ে 5 লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল লোকের কর্মসংস্থান হয়নি, শুধুমাত্র বড় বড় যাকে বলে গ্রুপ অফ কোম্পানি। আর যদি ছোট ছোট দোকানদারি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এখানে যে কত লোক বেকার হয়েছে তার কোনো ইয়াত্তা নাই। এর ফলে কি হলো, আপনি সন্ধ্যার পরে ছিনতাই, রাহাজানি, তারপরে পতিতাবৃত্তি থেকে শুরু করে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড, জুয়া ঠোয়া, যেগুলো মানুষের ফ্রাস্ট্রেশনের কারণে হয়, অভাবের কারণে হয়, সেগুলো গণহারে বাড়ছে। আর ওদিকে সরকারের রিজার্ভও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরকম যে বিপরীতমুখী, অর্থাৎ শেখ হাসিনার যে পতনের 2 বছর আগে এরকম সব কিছু এলোমেলো হতো, যে তথ্য, রাষ্ট্রীয় তথ্য এবং ডাটা দেখা দিত বা দেখানো হতো, সেগুলো দেখে মনে হতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু মাঠের ময়দানে গেলে শুধুমাত্র শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে গালাগাল করে মানুষ দিনাতিপাত করতেন। তো সেই অবস্থাটা এখন আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে কি হলো, যমুনাতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা বগল বাজাতে পারেন, কিন্তু যারা পথে ঘাটে চলেন, সাধারণ মানুষের সঙ্গে চলেন, তারা রীতিমতো এই হাহাকারটি তারা টের পাচ্ছেন। তো এই যে টের পাওয়ার কারণে কি হচ্ছে, এই সরকারের একটা বিকল্প শক্তি সবসময় চিন্তা করে। এবং আমাদের দেশে কি হয়, গণতন্ত্র যেখানে ফেল করে সেখানে সবসময় মানুষ সামরিক শাসনকে প্রথম দিকে সবাই স্বাগত জানায়, এটা দুনিয়াতে অনেক জায়গাতে। এখন এই গত 5 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা
ব্যর্থতা। তার সঙ্গে সঙ্গে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন হওয়ার পর যারা যারা ক্ষমতায় আসবেন সেই বড় বড় রাজনৈতিক দলগুলো এই সময়টিতে যে অস্থিরতা দেখাচ্ছে, অধৈর্য দেখাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে যে সকল নেতিবাচক বিষয়াদি ফুটে উঠেছে এবং তারা যেভাবে পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটি করছেন এবং তাদের অসংখ্য নেতাকর্মী যেভাবে সারা বাংলাদেশের দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাতে করে জনগণ মনে করছেন যে এই সকল ব্যবস্থার চেয়ে বোধহয় সামরিক শাসন হলে ভালো হয়। এই কথাগুলো এক শ্রেণীর মানুষ দিনে রাতে কল্পনা করে এবং সেই কল্পনা থেকেই দেখা যাচ্ছে কেউ হয়তো বলে ফেলেছে যে সামরিক অভ্যুত্থান হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশ নাচানাচি শুরু করলো। এখন এটার ইম্প্যাক্ট কি? প্রথমত এটা ধরেন একেবারে অ্যাবসলিউটলি মিথ্যা। এটার ভবিষ্যৎ যা কি, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। ভবিষ্যৎ খারাপ হলো যে গাছের পাতা নড়ে চড়ে বন্ধুর কথা মনে পড়ে, গাছের পাতা নড়ে চড়ে আপনার কথা মনে পড়ে। আমরা ছোটবেলায় এই ধরনের কবিতা দিয়ে স্বামী স্ত্রীকে চিঠি দিত, স্ত্রী স্বামীকে চিঠি দিত। তো সেই জিনিসটা হলো যে মানুষের মুখ দিয়ে যে কোনোভাবেই যে কথা বের হয় সেই কথা প্রকৃতি ঘটিয়ে দেয়। বাংলাদেশের সেনানিবাসে কিছু একটি ঘটেছে সেই আন্দাজ বাংলাদেশের বিভিন্ন মহলেই পাওয়া গিয়েছে, কিন্তু তারা বিষয়টিকে গোপনে রেখেছিল। এবার ভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন প্রকাশ্যে আসতে বিষয়টি স্পষ্ট হলো। প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনানিবাসে একাধিক মেরু গঠনের খবর আসছে। তার জেরে ইসলামিক কট্টরপন্থীদের মদতে সেখানে কোনো সামরিক অভ্যুত্থান ঘটে কিনা সেদিকেই নজর রাখছে ভারত। সূত্রের খবর, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে। কিছুদিন আগেই শেখ হাসিনা সরকারের পতনের পরে ডিজিএফআই এর ডিজি পদে দায়িত্ব পেয়েছিলেন তিনি, আর এই দায়িত্ব পাওয়ার পরই মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পান তিনি এখন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। গত সপ্তাহে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অভ্যুত্থানের পরিকল্পনা সমর্থন সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টাও করছেন তিনি। বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে খবর। অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি নতুন বছরে অর্থাৎ চলতি বছরের একদম প্রথম দিনেই বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেই তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি তুলে ধরেছিলেন। এমনকি সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির খুব মজবুত একটি সামরিক সম্পর্ক রয়েছে। সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী ও নেতৃত্বের যথেষ্ট ভূমিকা রয়েছে তা জানে সাউথ ব্লক, তাই সতর্কতার সঙ্গে এই বিষয়টিকে নজরেও রাখা হয়েছে। কূটনৈতিক মহলের খবর, বাংলাদেশে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী পন্থা নিয়ে ভারসাম্যের পথেই রয়েছেন, কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী আরো শক্তিশালী হয়ে উঠছে। কূটনৈতিক সূত্রের খবর, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান জামাতে ইসলামের কট্টর সমর্থক বলেই পরিচিত। জামায়াতের অফিসার অনেক সময় সেনাদের পাশে থেকেছেন। পাকিস্তানের আইএসআই এর মধ্যেও তার মিত্রতা রয়েছে বলে খবর। বাংলাদেশে ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবসের দিন যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠানে মোহাম্মদ ফয়জুর রহমানকে ভারতীয় দূতাবাস ডেকেও পাঠান। মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি সম্পর্কে অবশ্যই মানুষের একটি কৌতূহল রয়েছে। বিতর্ক, সমালোচনা, আলোচনা তো এর মধ্যে জন্ম হয়েছে। সেই রাজনৈতিক দলে কারা থাকছেন, কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন মুখকে আমরা দেখতে যাচ্ছি নতুন রাজনৈতিক দলে। এমন শোনা যাচ্ছে যে বিশেষ একটি রাজনৈতিক দলের অতি পরিচিত একটা মুখ সামনে নিয়ে এসে এই দলের নেতৃত্বে এনে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলের। কে সেই মুখ? শুধু একটা বিশেষ রাজনৈতিক দলের একজন পরিচিত মুখই নয়, ছাত্ররা তো বলেছেন এরই মধ্যে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের তারা এখানে এনে অন্তর্ভুক্ত করবে। কারা আসছেন? আমরা এর আগে দেখেছি যে কাউন্সিলরদের একটি সভাতে হাসনাত আব্দুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো অনেকে সেখানে বক্তব্য দিয়েছেন এবং তারা তাদের সহযোগিতা চেয়েছিলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাদের এই সভাটি ছিল। তো প্রচন্ড একটা সমালোচনা মুখে পড়লো। তার আবার নানান ধরনের ব্যাখ্যা দেওয়া শুরু করলো যারা সেই সভাতে তাদের সহযোগিতা চেয়েছিলেন, কাউন্সিলরদের সহযোগিতা করতে চেয়েছিলেন তাদের পুনর্বহালের শর্তে।
এখন যেটি জানা যাচ্ছে, আমি যেটি জানতে পেরেছি, তারা এর আরো উপরের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে নিয়ে আসবে। তারা কারা? 24-এর নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য, বিদ্রোহী প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আমি আর ডামির নির্বাচনে যারা ডামি প্রার্থী হিসেবে ছিলেন তাদেরকে এই দলে আনা হবে। তো যারা স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিংবা ডামি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন, তাদের অধিকাংশই তো আওয়ামী লীগের, এবং শোনা যাচ্ছে যে তাদের অনেকের সমাগম ঘটতে পারে এই দলে। কেন তারা আসছেন? ছাত্রদের হিসাবটি করা যে যারা নির্বাচিত হয়েছিলেন 2024-এর নির্বাচনে, এক আওয়ামী লীগের জোয়ারে তো ভেসে যাচ্ছিল, তাই না, কথিত জোয়ার। তো তার মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের শক্ত প্রার্থীদেরকে চ্যালেঞ্জ করে, এলাকায় নিঃসন্দেহে তাদের অনেক ধরনের শক্ত মজবুত ভিত রয়েছে, তাদের জনপ্রিয়তা রয়েছে, এই মানুষগুলোকে দলে আনার চেষ্টা করছে। এমনকি যারা আওয়ামী লীগের 15-16 বছর ধরে বঞ্চিত ছিলেন, নিগৃহীত ছিলেন, তাদের অনেকে আসতে পারেন, বিএনপির কিছু তৃণমূল পর্যায়ে আসতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই নেতাদেরকে বা সাবেক সংসদ সদস্য বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2024-এর 7 জানুয়ারি নির্বাচনে, তাদেরকে নিয়ে এসে কি নতুন রাজনৈতিক দলটি তেমন কোনো চমক দেখাতে পারবেন? এরা পারবে কিনা চমক দেখাতে? আমার মনে হয় সেখানে খুব বেশি চমক থাকবে না। এগুলো হিসাবের কথা, এগুলো করারই কথা। অনেকেই আসতে পারেন এই নতুন দলে। এদিকে বিএনপির সাথে জোট করে নির্বাচনে একটা বিষয় আমি জানিয়েছিলাম, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা তো নির্বাচনকে সামনে রেখে, এবং নির্বাচনকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব তারেক রহমানের কাছে যাওয়ার কথা আমি জানিয়েছিলাম আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। সেটি যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে বা এখনই আমরা আলোচনা বাইরে রাখবো তা নয়। তারেক রহমান যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তিনি বলেছেন যে যা হবার নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কিন্তু জোটভুক্ত নির্বাচন করার পরবর্তীতে যার একটি কথা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি এখনো বিবেচনায় রয়েছে। তার কারণে এর মধ্যে বিএনপির অনেক পর্যায়ে নেতারা তারা বলছেন যে তারা ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান, এবং বিএনপি আর সমন্বয়কদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্ব হয়তো খানিকটা কমে আসতে শুরু করেছে, যেখানে দূরত্ব আর বাড়ার কথা। তার কারণ বিএনপি এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র একটা ডিক্লারেশন দিতে যাচ্ছে, যা তারা খসড়া তৈরি করেছে। সেই জায়গা থেকে অনেক ধরনের পার্থক্য রয়েছে ছাত্রদের যে ঘোষণাপত্র ছিল তার মধ্যে। এবং এরই মধ্যে আরো একটা বিতর্ক হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা যে বিতর্কের জন্ম তিনি নিজেই দিয়েছেন, ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার আশীর্বাদে বা তার উৎসাহে নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে যাচ্ছে। তো এটা নিয়ে তো কথা হয়েছে অনেক, এখনো হবে। সরকারের নিরপেক্ষতা বিন্দু মাত্র নেই এই মুহূর্ত পর্যন্ত, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি। যাই হোক, কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য যখন নানানভাবে নিন্দিত হচ্ছে, সমালোচিত হচ্ছে, তখন আবার ছাত্র সমন্বয়করা কি বলছেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে নতুন দলের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি আমাদেরকে উৎসাহ দিচ্ছে, আর বলতেই পারে। তার কারণ বিশেষ একটি রাজনৈতিক দলকে উৎসাহ দিবেন সরকারের নির্বাহী প্রধান থেকে, এটি তো আর সহজে মেনে নেওয়া যায় না। আক্তার হোসেন বলছেন যে আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি, এটাই আমাদের আদর্শ হবে। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। এই কথাগুলো আমরা একেবারেই গ্রহণ করতে পারছি না। উগ্র ডানপন্থী হিসেবে এরই মধ্যে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছেন। এবং আমি এটুকু বলে রাখি যে এই যে উগ্র ডানপন্থার পরিচয় যে তারা তুলে ধরেছেন, ইসলামপন্থী মনোভাব থাক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কট্টর ইসলামপন্থী মনোভাবের মধ্য দিয়ে যে একটা মৌলবাদিত্বের চড়া সুর আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন বা সাধারণ যারা নেতাকর্মী তাদের মধ্যেই যথেষ্ট পরিমাণ বিভাজন সৃষ্টি হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। তারা ডান বামে বিভাজন তো দূরের কথা, নিজেদের মধ্যেই এই মুহূর্তে বিভাজন তৈরি হয়েছে। আর ডান বামের বিভাজন মধ্যপন্থা বেছে নিতে চান, ডান বামের বিভাজন থেকে দূরে সরে আসে, সেটি আমার মনে হয় সম্ভব না। এর মধ্যে তার বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে নিজেরাই উপস্থাপন করেছেন। অর্থাৎ যে চমক তারা দেখাতে চাইছেন, সেই চমকে অনেকেই চমকিত হতে পারেন, কিন্তু শেষমেশ তাদের এই চমকটি থাকবে না, এটুকু বলা যেতে পারে। আরেকটি কথা যেটি অনেকেই বলেন যে এই ছাত্র সমন্বয়করা যে এত বেশি কথা বলছেন, এত বেশি আত্মশক্তিতে ভরপুর, আত্মশক্তি থাক, আমরা সেটি প্রশংসা করি, কিন্তু যারা বলছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ালেও অনেকে মেম্বার নির্বাচিত হতে পারবেন না, তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে অথবা আসলে কোনো ভিত্তি নেই এলাকায়, এমন মন্তব্য অনেকে করেন। শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ? সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না, টেলিভিশন মিডিয়া থেকে আসে না, ভিডিও কোনো বক্তব্য গত 6 মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে। তো এই যে তিনি পর্দার অন্তরালে আছেন অথবা পর্দার অন্তরালে তাকে রাখা হয়েছে, অনেকে বলেন যে ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে, তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড। তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন, সেখানেও তিনি অডিও কলে আসছেন। তো নানান রিউমার আছে। এর মাঝখানে একটা গত 2 দিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা, সেখানেই তিনি আছেন। এখন এই যে খবরটার সত্য মিথ্যা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা। এর আগে একবার একটা গুজব ছড়াইছিল, জামাতের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যে গোপনে ক্যান্সারের চিকিৎসা করছে। তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে। তো আসুন দেখি মূল ঘটনা কি। যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার, তারা বলছে যে গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল। তো সেই বিবৃতিটারই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন, যেটা যে তিনি ক্যান্সারে আক্রান্ত, এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব। তো চিঠিটা কী ছিল পুরা? প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা নিন্দনীয় এবং ঘৃণার। আমি বারবার বলছি, শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস, জ্বালাও পোড়াও কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান, এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো রিউমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয়। বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই, আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক, হিন্দি বাংলা সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো নয়। এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়, যেটা আপনার থাকার কথা নয়। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি। আর দিন শেষে এই যে গুজববাজ সব দলে আছে, এক একজনের মতন গুজব ছড়ান,
যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায়, ওই অবস্থা আর কি। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন, আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগ মুক্ত হচ্ছে, বিষয়টা এরকম না, সুস্থ আছেন। আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে সে ডাস্টবিনে আপনার ময়লা ফেলেছে, এবং কি শেখ হাসিনা বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি, এবং কি আমাদের এই বাংলাদেশকে আপনার কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই দৃশ্যের মাধ্যমে। যারা ইতিমধ্যে এই কার্যক্রমগুলো করেছে আমি এর তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানাই। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা যে পেশ সচিব রয়েছে, আপনি দেখবেন সে এই কাজগুলো কোন জোরের বলে করছে আপনি জানেন? কারণ সে কখনোই এই দেশে থাকবে না, কারণ তারা এই দেশ থেকে চলে যাবে। তারা এখন তাদের মন ইচ্ছা মতো যা ইচ্ছে তাই তারা এখন করতেছে, মানে তাদেরকে বাধা দেওয়ার মতন কিনা লোক না, এরকমটা তারা ভাবতেছে। কিন্তু তারা বুঝতেও পারবে না যে জনতার আদালত তাদেরকে এই দেশ থেকে মানে পালাইতেই দিবে না। কারণ কি, মানুষ এখন উৎপেতে বসে আছে, এদেশের লক্ষ লক্ষ মানুষ এখন উৎপেতে বসে আছে কোন সময় নির্দেশ আসবে এগুলোকে পাকড়াও করার জন্য। আজকে এই দৃষ্টান্ত প্রধান উপদেষ্টার পেশ সচিব বাংলাদেশে স্থাপন করেছে, এটি ইতিহাসের ঘৃণ্যতম একটি দৃষ্টান্ত। সে বিশ্বের যেই কোনো দেশেই থাকুক না কেন, একদিন না একদিন তাকে ধরে এনে জনতার আদালতে তাকে জোতাপেটা করা হবে, এবং কি তার এই বিচার কিন্তু এদেশের জনগণ তাকে অবশ্যই করবে। আপনি যদি বলেন যে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কি না করছে, এদেশে তো আরো অনেক সরকার এদেশের জনগণ দেখছে, জনগণের নিজের মুখের কথা যে শেখ হাসিনার মতন উন্নয়ন এই বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপ্রধান করে নাই এবং কি করবেও না। আজকে তাকে এইভাবে অসম্মানিত করেছে আপনার প্রধান উপদেষ্টার পেশ সচিব, যাকে এই দেশের মানুষ 5 তারিখের আগে কেউ চিনতই না, অথচ তার মতন ব্যক্তি আজকে এরকম দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং কি ইতিহাসের ঘৃণিত একটি কাজ সে কিন্তু ইতিমধ্যে করেছে। তাকে আমি অবশ্যই বলবো দ্রুত সময় জাতির কাছে ক্ষমা চাইতে, আর না হলে সময় যখন পরিবর্তন হবে এর জন্য তাকে কত জের যে দিতে হবে বাংলাদেশে। মানে সে বিশ্বের যেই কোনো দেশেই থাকুক, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগের লোক আছে, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগের কমিটি আছে, 10 বছর পরে হোক, যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে অবশ্যই এই বিচার আপনাকে অবশ্যই জনগণ করবে। আর আপনি বিশ্বের যেই কোনো দেশে থাকেন না কেন, আওয়ামী লীগের লোক কিন্তু সেই দেশে অবস্থান করে। আওয়ামী লীগ এমন বড় একটি সংগঠন, পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রে গিয়ে দেখবেন আপনি একজন না একজন হলেও আপনি আওয়ামী লীগের সমর্থক পাবেন। তার মানে আপনাকে অবশ্যই পাকড়াও করবে এই ঘৃণিত কাজের জন্য। আপনি কি ভাবছেন, মানে অনেক বেড়া হয়ে গেছেন, বুঝাইতেছেন জনগণকে? হ্যাঁ, শেখ হাসিনার ছবিকে আপনার করে এদেশের জনগণ শুধু উৎপেতে বসে আছে আপনাদের বিচার করার জন্য। সময় শুধু পরিবর্তন হোক, দেখতে পারবেন যে আপনাদের বিচার কিভাবে করে। আপনাদের বিচার দেখে দেখবেন আরো মানুষ মানে এমন সোজা হবে যে মানে বেঁচে থাকতে তারা কখনো এরকম ঘৃণিত কাজ কখনো করার সাহসী তারা পাবে না। আপনি যেই কাজ করেছেন, আমি এখনো বলি যে আপনি একটি সরকারি দপ্তরে থেকে আপনার কোনো রাজনৈতিক দলে নিবন্ধন নেই, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আপনি হচ্ছেন নিরপেক্ষ লোক হয়ে আপনি এরকম দৃষ্টান্ত কখনো দেখাতে পারেন না, বা এরকম আচরণ আপনি কখনো করতে পারেন না। এর জন্য অবশ্যই আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। টুঙ্গিপাড়ায় আবারও দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা ছিনতাই করে নিয়ে গেছে, এবং শুধু তাই না, পুলিশের গাড়ি রীতিমতো একেবারে ভাঙচুর করা হয়েছে। 5 জন পুলিশ আহত হয়েছে এই ঘটনায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। এই সময় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায় এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখেন দর্শক, এটা প্রথমবার না, এই পরিবর্তনের পর মানে 5ই আগস্টের পর দফায় দফায় কিন্তু ঘটেছে। এমনকি সেনাবাহিনীর 2টি গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, সেনা সদস্য আহত হয়েছে। তারপরে স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে, সেখানে একজন মারাও গেছে। মোটামুটি টুঙ্গিপাড়া স্বাধীন সার্বভৌম আওয়ামী লীগের রাজত্ব সেখানে। স্থানীয়রা আরো জানায় সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এরপর থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কি নিয়ন্ত্রণে আছে? এটা তো প্রথমবার না, এটা দফায় দফায় ঘটছে, এবং এর মূল কারণ হচ্ছে পুরো টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা একচেটিয়া একটি অবস্থান। সেই অবস্থানটা তারা এখনো ধরে রেখেছে, বরং সেখানে কোনো বিরোধী কোনো সরকার প্রশাসন তাদের কোনো খবরদারি চলে না, তারা তাদের মতন করে প্রশাসন চালাচ্ছে। এটাই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির কারণে সেখানে বিএনপি নেতা কর্মীরা পর্যন্ত টিকতে পারছে না। এই অবস্থাটা মনে হচ্ছে যেন অনেকটা সেই যে ওটা গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগের রাজত্ব, আর সেই রাজত্বের রাজধানী হচ্ছে টুঙ্গিপাড়া। কারণ এখানে এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ বা অন্য কোনো দল এখনো কিন্তু
প্রবেশ করতে পারেনি। দর্শক, আওয়ামী লীগ সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, এমন একটা বিবৃতি শেখ হাসিনার দেয়া, নিজের দেয়া এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগের আন্দোলন নিয়েও কথা বলেছেন। বিবৃতিতে কি লেখা হলো চলুন একটু জেনে নেওয়া যাক। বিবৃতির উপরে শেখ হাসিনার নাম বাংলা এবং হিন্দিতে লেখা, ভারত থেকে ব্যাপারটা প্রকাশিত এমন বিষয়টা প্রতিষ্ঠিত করতেই এটা করা হয়েছে। সেখানে লেখা, ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি। শেখ হাসিনার স্বাক্ষর করা এই বিবৃতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার্য কাজ। আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম কোনো সম্পর্ক নাই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নিচে শেখ হাসিনার স্বাক্ষর করা। শেখ হাসিনা এই বিবৃতিতে বলছেন তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এখন পরকালের সোয়াব অর্জন করার জন্য পরকালে আখিরাতের কাজ করছেন। আখিরাতে যেন ভালোভাবে ফুলসিরাতের পথ পাড়ি দিতে পারেন সেজন্য তিনি কাজ করছেন। নামাজ রোজা সেই আল্লাহর ধ্যানে মগ্ন তিনি। এরকম অবস্থায় আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি, সেটাকে তিনি বলেছেন যে বিএনপি জামাতের লোকেরা আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে এবং হ্যাক করে এরকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, শান্তিপ্রিয় আওয়ামী লীগের কর্মীদের একেবারে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এটা আওয়ামী লীগের কর্মসূচি না, এটা আওয়ামী লীগ ঘোষণা করেনি, তিনিও ঘোষণা করেননি। এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু আওয়ামী লীগের পেজ কি হ্যাক হয়েছে? আওয়ামী লীগের পেজ তো হ্যাক হয়নি। আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের নিয়মিত বিবৃতি আসছে, কোনোভাবেই হ্যাক হয়নি। সেরকম কোনো খবরও গণমাধ্যমে আসেনি, আওয়ামী লীগ থেকেও বলা হয়নি, আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল সূত্র সেটা বলেও নেই। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, হঠাৎ করে এই তথ্য কোথা থেকে আসলো সেটাও একটা অবাক করা বিষয়। ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার তারা বলছে এই বিবৃতি, এই লিফলেটটা, যে কার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা ভুয়া, সেটা শেখ হাসিনার না। সে ভারত থেকে প্রকাশিত, এটা প্রতিষ্ঠিত করতে বাংলা এবং হিন্দি, ইংরেজি এবং হিন্দি, বাংলা সব মিলিয়ে এটা করা হয়েছে। এটা ভুয়া, এটা শেখ হাসিনার বিবৃতি নয়। অর্থাৎ এতদিন যে আলোচনা চলছিল যে আওয়ামী লীগ নানা ধরনের গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে, এবার দেখা গেল যে আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধেই। গাজার মনে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে এই বিষয়গুলো নিয়ে, যে সেনাপ্রধানের ক্ষমতা নিয়ে অনেকে মানে গত কয়েকদিন ধরে একটা বিষয় মানে সবচেয়ে বেশি সমালোচনা হয় যে সেনা অভ্যুত্থান নিয়ে, যে অনেক নিউজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেনা অভ্যুত্থান হবে, সেনাবাহিনীর শাসন হবে, সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হবে। কেউ কেউ বলতেছে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হোক, আবার কেউ কেউ বলতেছে সেনাবাহিনীকে ক্ষমতা দিলে মানে অনেক কিছু হয়ে যাবে। আবার অনেকে বলতেছে যে শেখ হাসিনাকে তারা দেশে আনবে, মানে তারা আন্দোলন করবে, মিছিল করবে। যারা কিনা ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের খারাপ কথা বলে, সার্জিস হাসনাতকে নিয়ে এইসব কথা বলে যে তাদেরকে গণপিটুনি, তারপরে তাদেরকে অনেক কিছু করা হয়েছে, এইসব কিন্তু আওয়ামী লীগের কর্মীরা বলে। যারা কিনা এই নিউজটি ছড়িয়ে তারা যাতে আবারও ক্ষমতায় আসতে পারে, তারা যাতে একটা দেশটা ধ্বংসলীলা তৈরি করতে পারে, তারপরে যাতে শেখ হাসিনাকে দেশে আনতে পারে, এটার জন্য কিন্তু তারা এইসব কাজকর্মগুলো করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।